হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা তো বিভিন্ন ধরনের চাষবাস করি। কেউ ধান, গম, তারপরে কেউ সবজি লাগায়, কেউ গোপালন করে আমরা জীবিকা নির্বাহ করি, আবার কেউ হাঁস মুরগি পালন করেন। এর বাইরেও কিন্তু আরও একভাবে কিন্তু আমরা জীবিকা নির্বাহ করতে পারি, সেটা হচ্ছে কীট পালন করে। কীট বলতে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে পলু পোকা। এই পলুকে পালন করে সেখান থেকে আমরা কিছু রোজগার করতে পারি, এবং শুধু কিছু রোজগার নয়, এই পলু পালন করে কিন্তু একটা সংসার কিন্তু দিব্যি চালানো যেতে পারে। আজকে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমার রেশম আমার অহংকার। এই কারণে বলছি, রেশম কিন্তু মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহ্যবাহী আমাদের আগে চাষ হতো। এটা ব্রিটিশ আমল থেকেই এই চাষ হয়ে আসছে, এখনও অবধি সেই চাষ হয়ে আসছে। এই চাষকে আরও কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, এই চাষ করে কৃষক বন্ধুরা আরও বেশি করে লাভবান হতে পারবেন, সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা। আর এই আলোচনাতে আমরা পেয়েছি সেন্ট্রাল সেরিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট শ্রী ডক্টর খুসরু আলম, আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। খুসরুদা, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। প্রথমেই যেটা আমরা জানতে চাইব যে এই যে আমার রেশম আমার অহংকার, এই যে কথাটা বলছি, এই কথাটা আমরা কেন বলছি, আমাদের জেলায় এই কথাটা বলার পেছনে কতটা গুরুত্ব রয়েছে? দেখুন, আমার রেশম আমার অহংকার এই কথাটা বিশেষ করে এই জেলায়, মুর্শিদাবাদ জেলায় আজকে প্রযোজ্য নয়। এটা একটা ঐতিহ্যশালী শিল্প এবং প্রাক ব্রিটিশ যুগের উত্তরে এখনও আজ পর্যন্ত, মানে আমরা যখনই, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের লোকেরা যখনই সিল্কের কথা বলি, আমাদের মুখেই অটোমেটিক্যালি মানে আপনা আপনিই চলে আসে মুর্শিদাবাদ সিল্কের কথা। তো এখান থেকে খুব সহজে অনুমান করা যায় যে মুর্শিদাবাদ সিল্কের গুরুত্ব ছিল এবং আজও একই রকমভাবে আছে এবং আগামীতে থাকবে। হ্যাঁ, যেমন যে কোনো আমাদের সাংসারিক জীবন হোক বা যে কোনো ফসলের কি হয়, একটা স্বর্ণযুগ থাকে বা অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে যেতে হয়, তেমনি আমাদের যে রেশম শিল্প সেটাও আবহমান কাল ধরে চলে আসছে এবং বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে আজও একই রকমভাবে গৌরবোজ্জ্বল স্থান মুর্শিদাবাদ জেলায় অধিকার করে আছে। আমার রেশম আমার অহংকার, এটা কি কোনো এক ধরনের স্কিম বা কোনো ধরনের একটা কর্মসূচি? অ্যাকচুয়ালি আমার রেশম আমার অহংকার একটা বিশেষ সচেতনতা ক্যাম্পেইন বা অভিযান বলতে পারেন। এই অভিযানটা শুরু হয় আমাদের ভারতবর্ষের মাননীয় বস্ত্রমন্ত্রী, উনি 19শে জুন 2025 কেন্দ্রীয় রেশম বোর্ডের একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামের সূচনা করেন। এবং এই প্রোগ্রামের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে সেরিকালচারের যারা চাষি আছে বা রেশম চাষের যারা চাষি আছে, শুধু মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদ ছাড়া সামগ্রিক ভারতবর্ষে, তাদের আর্থিক এবং প্রযুক্তিগত দিক থেকে আরও সশক্তিকরণ করা এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য। এবং অন্যান্য উদ্দেশ্যগুলোর মধ্যে আছে যে রেশম চাষ নির্ভর যে জীবিকা চাষিদের, তাদের সামগ্রিক বিকাশ, আরও বহুমুখী বিকাশ কিভাবে আমরা করতে পারি, সেটাও এই প্রোগ্রামের আরেকটা উদ্দেশ্য। এবং সর্বোপরি সর্বোচ্চ উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের রেশম শিল্পকে সারা বিশ্বের মানচিত্রে আরও উন্নীত করা এই ক্যাম্পেইনের অন্যতম একটি
উদ্দেশ্য বা অভিপ্রায় বলতে পারেন আপনি। এই যে ক্যাম্পেইন কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে? এই ক্যাম্পেইনটা মূলত 100 দিনের ক্যাম্পেইন এবং এই ক্যাম্পেইনের আন্ডারে সারা ভারতবর্ষে 120টি জেলাকে চিহ্নিত করা হয়েছে এবং যেখানে আমাদের কেন্দ্রীয় রেশম বোর্ডের তরফ থেকে 120 জন বৈজ্ঞানিককে সেই 120টি জেলাতে পাঠানো হচ্ছে এবং তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের 4টি জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, আপনার বীরভূম এবং পুরুলিয়া, এই 4টি ডিস্ট্রিক্টকে চিহ্নিতকরণ করা হয়েছে এবং আমাদের যে প্রতিষ্ঠান আপনি একটু আগে বললেন, সেন্ট্রাল সেরিকালচারাল রিসার্চ এবং ট্রেনিং ইনস্টিটিউট, এবং এর যে গবেষণা সম্প্রসারণ কেন্দ্র আছে আমাদের একটা মালদাতে, সেখানকার একজন বৈজ্ঞানিক। তো এদেরকে এক একটা জেলা প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই জেলাতে আমরা কি করছি, সাধারণত আমাদের এগ্রিকালচারাল এক্সটেনশন বা সেরিকালচারাল এক্সটেনশনের ভাষায় আমরা বলি ইসিপি বা এক্সটেনশন কমিউনিকেশন প্রোগ্রাম। সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা চাষিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। খালি সেই প্রোগ্রামের মাধ্যমে নয়, অ্যাকচুয়ালি শুরুতে আমরা কি করছি, প্রত্যেকটা জেলার যে সংশ্লিষ্ট রেশম দপ্তর আছে সেই দপ্তরের যিনি কর্মধার তাদের সঙ্গে আমাদের কেন্দ্রীয় রেশম বোর্ডের একটা সমন্বয় বৈঠক হওয়ার পরে, কারণ রেশম চাষ হচ্ছে অনেকগুলো স্টেক হোল্ডারের সঙ্গে যুক্ত আছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং সর্বোপরি ফার্মার বা চাষি। এখানে এই প্রসঙ্গে আমি একটি কথা বিশেষ করে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে সংবিধান আছে, সেরিকালচার বা রেশম চাষ সংবিধানের কনকারেন্ট লিস্টে আসে, অর্থাৎ সেরিকালচার বা রেশম চাষের প্রচার প্রসার অ্যাকচুয়ালি যৌথ দায়িত্ব, মানে একমাত্র ভারত সরকারের নয়, ভারত সরকার এবং রাজ্য সরকার দুজনেরই যৌথ দায়িত্ব। তো সেই দায়িত্বের অঙ্গ হিসেবে আমাদের যে কেন্দ্রীয় রেশম বোর্ড, প্রত্যেকটি সংশ্লিষ্ট রাজ্য রেশম দপ্তরের সঙ্গে আমরা এই যে আমাদের 4টে ডিস্ট্রিক্টকে চিহ্নিতকরণ করা হয়েছে, আমাদের যারা বৈজ্ঞানিকরা আছে তারা সেই জেলার যিনি দপ্তরের প্রধান আধিকারিক ওনার সঙ্গে বসেছেন। প্রথমে আমরা একটা, আমাদের ভাষায় বলি, সোট অ্যানালিসিস বা স্ট্রেংথ, উইকনেস, থ্রেট, অপরচুনিটি, মানে সেই জেলাতে সেরিকালচারের বর্তমান অবস্থায় কি স্ট্রেংথ বা কি শক্তি, কি সুবিধা, অপরচুনিটি আছে, উইকনেস বা দুর্বলতা কোথায় আছে এবং থ্রেট, এটা আমরা যৌথভাবে বসে প্রথমে একটা ডিফাইন করা বা বার করার চেষ্টা করেছি এবং তারপরে আমরা যৌথভাবে চাষিদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। এই প্রসঙ্গে আমি একটি কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে, দেখুন, সাধারণত আমরা যে কোনো ডিপার্টমেন্ট বা দপ্তরের হলে আমরা সেই দপ্তরের যারা স্টেক হোল্ডার, চাষিরা, যে আপনি ধান চাষ করছেন বা গম চাষ করছেন, খালি আমি তাদেরকেই ডাকবো, কিন্তু আমাদের এই যে প্রোগ্রাম তার উদ্দেশ্য কিন্তু এমন নয় যে যেমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা কি বলে সচেতনতা শিবির, সেখানে আমরা যারা এখনও সেরিকালচারের সঙ্গে যুক্তও নয় তাদেরকেও আমরা সেই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি এবং সেখানে আমরা আমাদের কথা বলার চেষ্টা করছি যে এই রেশম চাষটা কিভাবে আগামী দিনে আপনার অন্ন, বস্ত্র এবং বাসস্থানের সহায়ক হতে পারে, সেটা আমরা বিভিন্ন, বিশেষ করে অ্যাওয়ারনেস প্রোগ্রামে, এর সঙ্গে ট্রেনিং প্রোগ্রামও আছে। ট্রেনিং প্রোগ্রামে আমরা যারা ইতিমধ্যে যুক্ত আছে তাদেরকে বিশেষ করে অংশগ্রহণ করানোর চেষ্টা করছি, কিন্তু যখন আমরা কোনো সচেতনতা শিবির করছি এই ক্যাম্পেইনের অধীনে, তখন আমরা চাইছি যে রেশম চাষি, তার সঙ্গে একজন লোক, ধরুন ওই জেলার বা ওই গ্রামের যার প্রধান জীবিকা হচ্ছে চাষবাস, তাকেও আমরা আহ্বান জানাচ্ছি এবং তাকে বলছি আপনি আসুন, আপনি শুনুন। এবং এইভাবে আমরা একটা বিশেষ পরিকল্পনার মাধ্যমে আমাদের যেটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, প্রায় 1 লক্ষ চাষির কাছে পৌঁছানোই হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা, সেইভাবে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় আমরা খুব ভালো রেসপন্স বা সাড়া পাচ্ছি। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে যে বিভিন্ন সুবিধা, সুযোগ, অসুবিধা যেগুলো উঠে আসবে সেগুলো অবশ্যই পরে একটি নির্দিষ্ট রিপোর্ট আকারে বা সংশ্লিষ্ট মিনিস্ট্রি এবং রাজ্য দপ্তর সরকারের কাছেও আসবে, যেখান থেকে ভবিষ্যতে আমরা নতুন একটা কোনো ডাইমেনশন খুঁজে পেতে পারি এই ইন্ডাস্ট্রিকে, মানে এই রেশম শিল্পকে আরও উন্নত এবং আরও পরিমার্জিত, আরও আধুনিক কিভাবে করতে পারি, এইগুলোই হচ্ছে এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য। যেসব কৃষক বন্ধুরা ধরুন ইতিমধ্যে মানে জড়িত আছে এই চাষের ক্ষেত্রে, দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অসুবিধাও ফিল করে, তাদের অসুবিধাটা কিভাবে আপনারা তুলে ধরছেন? দেখুন, অ্যাকচুয়ালি এই যে ক্যাম্পেইনটা চলছে, এই ক্যাম্পেইনে আমিও বিশেষভাবে যুক্ত আছি। তো
তো আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, আমি যখনই চাষিদের সঙ্গে ডাইরেক্টলি আমার দেখা সাক্ষাৎ করার সুযোগ হচ্ছে, আমি চাষিদের কাছে প্রধানত 2টি কি 3টি প্রশ্ন রাখছি। সেটা হচ্ছে এই যে জীবিকা, এই জীবিকাটাকে আরও উন্নত করার জন্য সরকারের কাছে বা কেন্দ্রীয় রেশম বোর্ডের কাছে আপনার কি অপেক্ষা, মানে আপনি কি চাইছেন, কি চাইছেন? কি হলে আপনার এই আরো সুবিধে হয়, আরও একটু- সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন অসুবিধা খুঁজে পাচ্ছি, যেগুলো বিভিন্ন, যেমন রিসার্চ ডেভেলপমেন্ট রিলেটেড অসুবিধা, বিভিন্ন ধরনের নীতিগত অসুবিধা বা পলিসি ডিসিশন, যেটা হচ্ছে ধরুন আমি একজন বৈজ্ঞানিক হিসেবে সবগুলো আমার হাতে নেই, কিন্তু সেগুলো সব আমরা ডকুমেন্ট করার চেষ্টা করছি এই ক্যাম্পেইনের মাধ্যমে। এবং বা নতুন টেকনোলজির যদি প্রয়োজন হয়, অবশ্যই সেটাই বলছি, যেখানে টেকনোলজির ব্যাপার আসছে সেগুলোকে ডাইরেক্টলি মানে আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি, যেহেতু আমরা বৈজ্ঞানিক পদে কাজ করছি। তো সেক্ষেত্রে ফার্মাররা, চাষিরা বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছে। সেই সমস্যাগুলো যখন আমাদের সব শেষে যখন সবার রিপোর্ট কম্পাইল হবে, তখন দেখা যাবে কিছু সমস্যা সব ক্ষেত্রে কমন। তো সেক্ষেত্রে আমরা সেই সমস্যাগুলো আগামীতে আমাদের যে R&D, রিসার্চ এবং ডেভেলপমেন্ট উইং আছে কেন্দ্রীয় রেশম বোর্ডের, সেখানে আমরা কিভাবে গবেষণার মাধ্যমে সেই সব সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারি, সেইগুলোই হচ্ছে এই প্রোগ্রামের অন্যতম একটা বিষয়। আমাদের জেলায় রেশম চাষ এর যে বর্তমান অবস্থাটা কেমন? দেখুন, আমি শুরুতেই বলেছি যে যে কোনো চাষ বা যে কোনো ফসলের চিরকালই উত্থান পতন এবং স্বর্ণযুগ সব কিছুই থাকে। তো আমাদের মুর্শিদাবাদে বর্তমানে রেশম চাষ খুব একটা যে সংকটজনক অবস্থায় আছে আমি তা বলবো না। এখানকার প্রধান সমস্যা হচ্ছে আমাদের যারা চাষি, তাদের যে জমির যে ধারণ ক্ষমতা সেটা খুবই কম। তো যার ফলে কি হয়, মানে আপনি যে ধরুন কোনো একটা বিজনেস করছেন, তো আমরা সবসময় বলি কি বিজনেসটাকে বাড়াও বা স্কেল আপ করো, তাহলে তুমি বেশি প্রফিট পাবে। তো সেক্ষেত্রে আপনি যদি জাস্ট তুলনা করেন যে এই মুহূর্তে রেশম চাষে আমাদের দেশে কর্ণাটকা রাজ্য সবার আগে আছে, কিন্তু একটা সময় এমন ছিল আমাদের পশ্চিমবঙ্গেই রেশম উৎপাদনে সবার প্রথম ছিল। এবার জাস্ট আপনি যদি তুলনা করেন, দেখবেন ওখানকার চাষিদের মিনিমাম ল্যান্ড হোল্ডিং, সবচেয়ে কম ল্যান্ড হোল্ডিং হচ্ছে যে তুঁত গাছ লাগিয়েছে 1 একর জায়গা। 1 একর জায়গা মানে হচ্ছে 3 বিঘে। কিন্তু আমাদের এখানে ফার্মারদের, চাষিদের, রেশম চাষিদের অ্যাভারেজ জায়গা হচ্ছে 1.25 বিঘে থেকে 1 বিঘে। তো যার ফলে কি হয়, ছোট জায়গায় আপনি যখন প্রোডাকশনটা করবেন, আপনার অনেকগুলো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু আমি সর্বাগ্রে এটা বলতে চাইবো, দেখুন যুগ অনেক আধুনিক হয়েছে। একটু আগে আমাদের আলোচনায় উঠে আসছিল যে এটা প্রাক ব্রিটিশ যুগেও ছিল, এখনও আছে, আমি যেটা বলছিলাম আগামীতেও থাকবে। যদি এই চাষটার সেই স্ট্রেংথ বা সেই শক্তি না থাকতো, তাহলে এই যে আধুনিক যুগে আমরা এখন বসে এই অনুষ্ঠান করছি, তাহলে কিন্তু রেশম চাষটা আর প্রাসঙ্গিক থাকতো না। আজও সমানভাবে প্রাসঙ্গিক আছে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতেও। সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে সিল্ক বা সুতোটা হচ্ছে, এর এত ডিম্যান্ড হওয়ার বা এত দাম হওয়ার কারণ হচ্ছে এটা খানিকটা আপনি বলতে পারেন অর্গানিক বা ন্যাচারাল ফাইবার। কারণ আমরা সবাই এখন জানি যে সবাই অনেক আগের চেয়ে অনেক স্বাস্থ্য সচেতন। বিশেষ করে যদি আপনি উন্নত দেশগুলোতে যান, তারা যে ফ্যাব্রিক বা যে সুতো, বেড কভার বা যে শার্ট জামা ব্যবহার করছে, তারা সবাই চাইছে ইকো ফ্রেন্ডলি এবং সাস্টেনেবল ফাইবার বা মেটেরিয়াল। তো সেক্ষেত্রে আমার মনে হয় রেশমের যে কন্ট্রিবিউশন ছিল সেটা আগামী দিনে আরও পরিমার্জিত এবং পরিভাষিত হতে পারে, এবং এই ইন্ডাস্ট্রির যে সুযোগ আগামী দিনেও থাকবে বলে আমার স্থির বিশ্বাস। কোয়ালিটিটা আরো বেটার হবে। সেই ক্ষেত্রেই আমাদের এই যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের সার্থকতা কি, আমরা সাধারণত আমরা বৈজ্ঞানিকরা কি করি, আমরা আমাদের ল্যাবরেটরিতে গবেষণা করি। আমি আমার যে পড়াশোনার মান, সেই অনুযায়ী আমি রিসার্চ প্রজেক্ট বা গবেষণা করার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি গবেষণাটা আমি কার জন্য করছি? চাষির জন্য করছি। এই অনুষ্ঠানের আরেকটা, এই যে ক্যাম্পেইনের আরেকটা প্রধান বিষয় হচ্ছে চাষির সঙ্গে ডাইরেক্ট বার্তালাপ। যার ফলে কি হয়, আমি ধরুন 10 বছর ধরে গবেষণাগারেই আমি কাজ করে গেলাম, আমি কোনোদিন চাষির সঙ্গে আমার সেইভাবে সাক্ষাৎ হলো না। কিন্তু এই ক্যাম্পেইনটা কী হচ্ছে, ডাইরেক্টলি চাষির মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। তার ফলে আমি অনেকগুলো সমস্যা জানতে পারছি চাষির কাছে, যেটা হয়তো আমি ল্যাবরেটরিতে বসে থাকলে জানতে পারতাম না। তো তার ফলে কি হয়, আগামীতে আমার যে রিসার্চ ডাইরেকশন বা গবেষণার যে অভিমুখ হবে, সেটা অবশ্যই খানিকটা পরিবর্তন বা পরিবর্তিত হবে, এবং যেটা অবশ্যই আমার বিশ্বাস যে এই চাষটাকে আরও
সমৃদ্ধ করতে সাহায্য করবে। ধরুন নতুন যারা এই চাষে আসবে, এই চাষ করতে গেলে সরকারি কোনো সুযোগ সুবিধা আছে কিনা? দেখুন, এই চাষ করতে গেলে সরকারি অনেকগুলো সুযোগ সুবিধা আছে। সবার আগে বলবো যে আমাদের যে কেন্দ্রীয় রেশম বোর্ড, আমি একটু আগেই বললাম যে রেশম চাষ আসে হচ্ছে আমাদের সংবিধানের কনকারেন্ট লিস্টে, অর্থাৎ এটা হচ্ছে যৌথ দায়িত্ব। তো ভারত সরকারের পক্ষে সারা ভারতে রেশম চাষের উন্নয়ন বা যে কোনো রেশম চাষ সম্পর্কে যে কোনো কিছু কর্মকাণ্ড করতে গেলে তার উত্তরদায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় রেশম বোর্ডের উপরে। কেন্দ্রীয় রেশম বোর্ডের ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। তো বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আমাদের কেন্দ্রীয় রেশম বোর্ডের একটা ফ্ল্যাগশিপ স্কিম আছে। সেই স্কিমটার নাম হচ্ছে সিল্ক সমগ্র 2, সিল্ক সমগ্র 2। এবং যে স্কিমটাতে আমরা কি করি, সাধারণত কেন্দ্রীয় রেশম বোর্ড কি করে, ধরুন যে যতগুলি ভারতবর্ষের রাজ্যে রেশম চাষ হয়, সেই সংশ্লিষ্ট রাজ্য সরকার তার চাষিদের জন্য একটা প্ল্যান বানায় যে আমার এই অর্থনৈতিক বর্ষে আমার এত টাকা দরকার রেশম চাষের ফার্দার উন্নতির জন্য। এবং তার বিভিন্ন হেড আছে, যেমন ধরুন কথাই বলছি পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার ধরুন এই আর্থিক 25-26 আর্থিক বর্ষে ধরুন কথাই বলছি 1000 কোটি টাকা মানে রেশম চাষের উন্নয়নের জন্য বরাদ্দ করবে। তো সেক্ষেত্রে সেই বাজেটের 50% আপনি সেন্ট্রাল সিল্ক বোর্ডের সিল্ক সমগ্র 2 থেকে নিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সিল্ক সমগ্র 2 এমন একটি স্কিম যেটা হচ্ছে কাউকে বেনিফিট দিতে হলে আপনাকে সেই রাজ্য সরকারের মাধ্যমেই দিতে হবে। মানে কোনো বেনিফিশিয়ারিকে বা কোনো লাভার্থীকে কেন্দ্রীয় রেশম বোর্ড ডাইরেক্টলি বেনিফিট দেয় না, মানে ফাইন্যান্সিয়াল বেনিফিট বা স্কিমের বেনিফিট কিভাবে দেয়, সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্য সরকারের মাধ্যমে মানে বেনিফিটটা দিতে হয়। যেমন আমি বিভিন্ন কম্পোনেন্ট আছে সিল্ক সমগ্র 2-তে, যেমন ধরুন একজন চাষি তুঁত বাগান লাগাবে, তার জন্য সাবসিডি আছে। যেমন ধরুন পলু পালনের ঘর তৈরি করবে, ধরুন যে স্কিমটা আছে আমি কথাই বলছি, ধরুন 1.5 লাখ টাকার স্কিম। তো তার বাইফার্কেশন হচ্ছে 50% সেন্ট্রাল সিল্ক বোর্ড দেবে, কেন্দ্রীয় রেশম বোর্ড 25% দেবে সংশ্লিষ্ট, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের কথা যদি বলি, পশ্চিমবঙ্গ সরকার, এবং 25% দেবে লাভার্থী। তো এইভাবে প্রত্যেকটা স্কিম, ধরুন তুঁত গাছ লাগানো, পলু পালনের ঘর, পলু পালনের সরঞ্জাম, তারপরে পোস্ট কোকুনে যদি আপনি যান রিলিং মেশিন, বুনিয়াদ রিলিং মেশিন, এরকম বিভিন্ন প্রায় 11টা থেকে 15টার মতো কম্পোনেন্ট আছে। মানে তুঁত সামগ্রিকভাবে আমি বলতে চাই যে রেশম চাষে এমন কোনো কম্পোনেন্ট নেই যেখানে সাবসিডি নেই। কিন্তু সাবসিডিটা কিভাবে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সংশ্লিষ্ট রাজ্য সরকারের মাধ্যমে, কোনো লাভার্থীকে ডাইরেক্টলি দেয় না। রাজ্য সরকারকে প্রজেক্ট বা প্রকল্প বানিয়ে কেন্দ্রীয় রেশম বোর্ডকে জমা করতে হবে। কেন্দ্রীয় রেশম বোর্ড নিজস্ব মেকানিজম আছে, প্রজেক্ট ইভ্যালুয়েট করার পরে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে সমপরিমাণ ফান্ড অ্যালট করেন। এবার সেই রাজ্য সরকার ফান্ড পাওয়ার পরে নিজের সুবিধা অনুযায়ী কোন জেলাতে বেশি আছে, কোন জেলায় কম আছে, সেইভাবে ডিস্ট্রিবিউট করেন। এখানে আরেকটা প্রশ্ন আসে যে এই যে ক্যাম্পেইনটা চলছে, যদি কোনো কৃষক বন্ধু নতুন করে এই চাষের সঙ্গে যুক্ত হয়, তো তাদেরকে প্রথমত কি কি কাজ করতে হবে? দেখুন, দুটো জিনিস আছে। ধরুন আমি একজন চাষি, আমি নিজে চাষ করব। যেহেতু মুর্শিদাবাদ জেলা, আপনি তুঁত গাছ বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন। আপনার যদি নিজস্ব আর্থিক সামর্থ্য থাকে, আপনি পলু পালনের ঘর করে, তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে রেশম কীটের বীজ বা ডিম, সেটাও আপনাকে সংগ্রহ করতে হয়। তারও এখানে কেন্দ্রীয় সরকারের অফিস আছে। মুর্শিদাবাদে এগুলো খুব সহজে পাওয়া যাবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। ধরুন আমি একজন সম্পন্ন চাষি, আমি নিজে শুরু করব, আমি আমার পয়সায় শুরু করলাম, এখানে কোনো জিনিসের অভাব নেই, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়। কিন্তু ধরুন একজন চাষি, গরিব চাষি, যে খানিকটা সরকারি সাহায্য চায়, যে সরকার আমাকে কিছুটা হেল্প করুক, সেক্ষেত্রে তাকে কি করতে হয়, আমি যেই একটু আগে আপনাকে বললাম যে যে কোনো সাবসিডি বা যে কোনো আর্থিক সহায়তা আমাদের কেন্দ্রীয় রেশম বোর্ড দেয় থ্রু সেই রাজ্য সরকারের মাধ্যমে। তো করতে যেটা হয় সেটা হচ্ছে, ধরুন আমি একজন চাষি যে সরকারের সহযোগিতা পেতে চাই, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে যে জেলায় রেশম উৎপাদন হয় সেখানে একজন করে ডেপুটি ডাইরেক্টর সেরিকালচার এর অফিসার আছে। তো আপনাকে প্রথমে সেই ডেপুটি ডাইরেক্টর সেরিকালচারের অফিসে যেতে হবে যদি কোনো আপনি সরকারি আর্থিক সহায়তা পেতে চান। তারপরে আপনি ধরুন সেরিকালচার শুরু করলেন,
এবার আপনার একটা পলু পালনের জন্য ঘর প্রয়োজন, তাহলে আপনাকে সেই উপনির্দেশক রেশম যিনি আছেন তার কাছে আপনাকে একটা দরখাস্ত করতে হয়। এবার উনি যদি ওনার স্কিমে আপনাকে ইনকর্পোরেট করেন, অটোমেটিক্যালি, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, সঠিক ফিগার নয়, ধরুন এই বছর প্রায় 496টা পলু পালনের ঘর পশ্চিমবঙ্গ সরকার প্রপোজ করেছেন, ঠিক আছে। এই যে টোটাল আর্থিক মানে পয়সাটা দরকার, তার এই স্কিমটা যদি পশ্চিমবঙ্গ সরকার সিল্ক সমগ্রে সাবমিট করে, মানে যেটা আমি বললাম সিল্ক সমগ্র 2, তাহলে এর 50% পয়সা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে দিতে পারে। খালি এটা পশ্চিমবঙ্গ সরকার নয়, যে কোনো রাজ্য সরকারকে স্কিম বানিয়ে সেন্ট্রাল সিল্ক বোর্ডকে সাবমিট করতে হবে। তাহলে সেন্ট্রাল সিল্ক বোর্ড এর একটা শেয়ার থাকে 50%, সেই শেয়ারটা সেন্ট্রাল সিল্ক বোর্ড সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দিয়ে দেয়। এবার সংশ্লিষ্ট রাজ্য সরকারের কাছে ধরুন তার রাজ্যের 1000 লোকের লিস্ট আছে, সেই 1000 লোককে দেয়া, কিন্তু তার উপরে সেন্ট্রাল সিল্ক বোর্ডের কোনো কন্ট্রোল থাকে না। সেটা যেহেতু আমি বারবার বলছি সেরিকালচার বা রেশম চাষ সংবিধানের কনকারেন্ট লিস্টে আছে, সুতরাং যৌথ দায়িত্ব। তো রাজ্য সরকার যেটা করে সেই তার উপরে আমরা আর একটা সরকার এসে করতে পারে না, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু স্কিম সাবমিট করলে আমরা মানে কেন্দ্রীয় রেশম বোর্ড সেই স্কিমের যা প্রাপ্য অর্থ সেটা সংশ্লিষ্ট রাজ্য সরকার। এই চাষের জন্য কি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আছে? নিশ্চয়ই, আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় আমাদের একটা গবেষণা কেন্দ্র আছে, যেটার নাম হচ্ছে কেন্দ্রীয় রেশম গবেষণা এবং প্রশিক্ষণ সংস্থান। এবং শুনলে আপনি আশ্চর্য হবেন, যেটা স্থাপিত হয়েছিল 1943 সালে। ইভেন সেন্ট্রাল সিল্ক বোর্ডে কেন্দ্রীয় রেশম বোর্ড স্থাপনের পূর্বে, তার আগে এই প্রতিষ্ঠানটা এখানে তৈরি হয়, এবং এই প্রতিষ্ঠানটা হচ্ছে কেন্দ্রীয় রেশম বোর্ডের সবচেয়ে পুরনো গবেষণা প্রতিষ্ঠান। তো এই গবেষণা প্রতিষ্ঠানের একটা বিভাগ আছে যার নাম হচ্ছে প্রশিক্ষণ বিভাগ, যেখানে বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা দিয়ে থাকি। এবং বর্তমানে শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় এবং বিভিন্ন উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে সেখান থেকে চাষিরা আসছে, আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, এবং আমাদের রাজ্য তো বটেই। ঘটনাচক্রে আমি এখন প্রশিক্ষণ বিভাগের প্রধান পদে আছি, তো আমি জানি এই মুহূর্তে আমাদের নর্থ বেঙ্গল বা কালিম্পং, দার্জিলিংয়ের একটা ব্যাচের ট্রেনিংও চলছে। ট্রেনিং বা প্রশিক্ষণের কোনো অভাব নেই, যে কেউ চাইলে এই ট্রেনিং যে কোনো সময় ট্রেনিং নিতে পারে। এর বাইরেও যেটা আমরা বলতে পারি, এই চাষে কিন্তু আমরা বাড়ির প্রত্যেককে আমরা যুক্ত করতে পারি। এইটা আপনি একটা খুব ভালো দিক নির্দেশ করেছেন। সবাইকে তো আপনি যুক্ত করতে পারেন, কিন্তু একটি বিশেষ জায়গা আমি উল্লেখ করার চেষ্টা করব, সেটা হচ্ছে মহিলাদের সশক্তিকরণ। বিশেষ করে রেশম চাষের যে প্রধান কর্মকাণ্ড সেটা হচ্ছে আপনার পলু পালন। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ হোক, মালদা হোক, বীরভূম, নদিয়া হোক, সেখানে গিয়ে যখন দেখবেন পলু পালনের যে কর্মকাণ্ডটা হয়, প্রায় 95% কর্মকাণ্ড বাড়ির মহিলারাই করেন। এক্ষেত্রে আপনি মহিলাদের ক্ষমতায়ন বা সশক্তিকরণ যা বলেন, সেটা করার জন্য সেরিকালচার বা রেশম চাষ কিন্তু অন্যতম একটা মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আমার রেশম আমার অহংকার এই বিষয়ে আলোচনা করলাম। একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে অন্যান্য চাষে যেমন লাভ করতে পারি, সেরকম কিন্তু পলুপালন করেও আমরা কিন্তু লাভ করতে পারি, আমরা আমাদের সংসার প্রতিপালন করতে পারি, এটাতে কোনো দ্বিমত নেই। তো যাদের এই ধরনের সুযোগ আছে, যাদের একটু জমি আছে, তারা কিন্তু এই চাষের দিকে ঝুঁকতে পারেন। বিশেষ করে শুনতেই পেলেন যে এই বাড়ির মহিলারাও কিন্তু এই কাজে যুক্ত হয়ে আপনাকে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। দুই দিকেই আপনার হতে পারে, চাষবাসও হতে পারে, সঙ্গে সঙ্গে আপনার পলু পালন করেও আপনারা জীবিকা নির্বাহ করতে পারেন, দুই দিক থেকে আয় হতে পারে। আর এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সেন্ট্রাল সেরিকালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের সায়েন্টিস্ট ডক্টর খসরু আলমকে। আর সঙ্গে রয়েছি আমি কৃষ্ণেন্দু পাল। খসরুবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার, ধন্যবাদ। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। আসুন লোকগীতি শুনি। আজকের শিল্পী অমর পাল। আরে শুনো শুনো জগৎবাসী শুনো মন দিয়া, বাংলাদেশে কীর্তি রাখলেন গোসাই আহিয়া। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। আরে দিবারাত্র বৈঠক করলেন, মুজিব ভাইয়ের শর্ত মানলেন। ও বেশ দিবারাত্র বৈঠক করলেন, মুজিব ভাইয়ের শর্ত মানলেন। ও বেশ আর তলে তলে ঢাকার পথে নামাইলেন মিলিটারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। আরে ঢাকা শহর ফাঁকা হইল, লাখে লাখে জান মারিল। বেশ ঢাকা শহর ফাঁকা হইল, লাখে লাখে জান মারিল। বেশ আর এরূপ পেলেন চৈরা গোসাই চোরের মতো দেন পারি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। লোকগীতি শুনলেন অমর পালের কণ্ঠে। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।